আসসালামু আলাইকুম দর্শক। নির্বাচন তো হয়ে গেল, এখন কি? সবাই জিতে গেল, হারলো কে? দর্শক, এই বিষয়টি নিয়ে পরে কথা বলবো। আগে একটু নিজেদের এলাকার বিষয়ে কথা বলতে চাই। আমাদের যে নির্বাচনী এলাকা পলাশবাড়ি সাদুল্লাপুর ৩ গাইবান্ধা, এই আসনে গতকালের নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হয়েছে। নির্বাচনে জয় পরাজয় থাকেই। এই নির্বাচনে বিজয়ী হয়েছেন এই আসন থেকে জনাব অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম লেবু মৌলানা সাহেব। ওনাকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। পাশাপাশি এই নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে যিনি ছিলেন জনাব অধ্যাপক ডক্টর মইনুল হোসেন সাদিক সাহেবকেও আমি ধন্যবাদ জানাই। কারণ তেনার মতো একজন অত্যন্ত মেধাবী এবং যোগ্য মানুষ যদি এই প্রতিযোগিতায় না থাকতেন তাহলে এই নির্বাচনটা তাৎপর্যপূর্ণ হতো না বলেই আমার ধারণা। তাকেও আমি ধন্যবাদ জানাই। কিন্তু গতকাল নির্বাচন শেষ হবার পর যখন ফলাফল আসা শুরু হলো, এর আরেকটু পর থেকেই একটা জিনিস খেয়াল করলাম। সেটা হলো যে এই এলাকার কিছু মানুষ তারা ফেসবুকে এমন সব স্ট্যাটাস দিচ্ছেন যেগুলো দেখে আসলে কিছু একটা বলা উচিত বলেই মনে করতেছিলাম। সে কারণেই আজকে এই ভিডিওতে কথা বলবো এই ব্যাপারে। তারা স্ট্যাটাসে এমনভাবে কথা বলছেন, মনে হচ্ছিল তারা যেন তাদের পরাজয় মেনে নিতে পারছেন না, তারা জনরায়কে মেনে নিতে পারছেন না। অথচ এটা গণতন্ত্র নয়। গণতন্ত্রের চূড়ান্ত কথাই হলো যে জনতার রায়কে মেনে নিতে হবে। কিন্তু তারা নানানভাবে এলাকার মানুষকে, যারা ভোট দিয়ে এখানকার সাংসদকে নির্বাচিত করেছেন, তাদের ব্যাপারে নানা রকম আপত্তিকর কথা, যেমন তারা মুনাফিক, তারা রাজাকার, তারা নিজেদের এলাকার উন্নয়ন বোঝে না, তারা সৎযোগ্য মানুষকে নির্বাচন না করে ভুল করলো, ইত্যাদি ইত্যাদি নানা রকম কথাবার্তা। তারা বেঈমান, তারা বিশ্বাসঘাতক, এ ধরনের কথাবার্তা বলে তারা নিজেদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। এটা আমরা বুঝতে পারি। কিন্তু তাদেরকে এটাও মনে রাখতে হবে যে নির্বাচন এমনই একটা খেলা যেখানে হার জিত থাকবেই। এই হার জিতের জায়গায় যার নিজের পরাজয়কে মেনে নেওয়ার মানসিকতা নাই, তেমন মানুষের আসলে নির্বাচনে না আসাই ভালো। কারণ এখানে ক্লাসের পরীক্ষা নয় যে ফার্স্ট সেকেন্ড হবার সুযোগ আছে। এখানে নির্বাচিত হন একজন, তিনি চূড়ান্ত। মনে পড়ে গেল সেই আমাদের আগের সংসদ সদস্য মরহুম ডক্টর টি.এম. ফজল রাব্বির কথা। উনি একটি কথা বলেছিলেন আমাদের এলাকায় এসে জনসমাবেশে, যে নির্বাচনে আসলে রানার আপ হওয়ার কোনো জায়গা নেই, এখানে চ্যাম্পিয়ন হতে হয়। হ্যাঁ, সে কথাটাই মনে পড়ে যাচ্ছে। তো আমাদের এই কালচার কবে পরিবর্তন হবে আমি জানি না। আমরা কেন জানি লক্ষ্য করছি যে তারা আসলে নিজেদের পরাজয়কে তো মেনে নিতে পারছেই না। তারা এটাও বুঝতে পারতেছে না তারা যে এই সব বিষেধাগার এলাকার মানুষের সম্বন্ধে করছেন, উত্তরবঙ্গ সম্বন্ধেও তারা নানা রকম নেতিবাচক কথাবার্তা বলছেন। মানে তারা কোনোভাবেই তাদের এই জনরায়কে মেনে নেওয়ার পক্ষে নন। হ্যাঁ, তারা নানাভাবে ট্যাগিং করা শুরু করছে, নানা রকম মানে নেগেটিভ প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। তারা বলছেন যে উন্নয়নের সাথে সাদিক সাহেবকে ভোট দেওয়া উচিত ছিল। আমার প্রশ্ন হলো যে লেবু মৌলানা যিনি, ওনার নিকনেম নজরুল ইসলাম সাহেব, জনাব নজরুল ইসলাম সাহেব যে নির্বাচিত হয়েছেন, উনি কি আমাদের এমপি না? পলাশবাড়ি কি আলাদা কোনো আসন, নাকি পলাশবাড়ির সাদুল্লাপুর মিলিয়ে আমাদের আসন? আসলে উন্নয়নের যে ধোয়া তোলা হচ্ছে এখন, উন্নয়ন হবে না, পুরো উত্তরবঙ্গে উন্নয়ন হবে না। কেন উন্নয়ন হবে না? আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হবে কেন? উত্তরবঙ্গ বা রংপুর বা গাইবান্ধা কি বাংলাদেশের বাইরের কোনো অংশ? এখান থেকে কি সংসদ সদস্য সংসদে যাবে না? তারা কি তাদের ন্যায্য হিস্সাটা পাবে না? আমাদের এলাকার মানুষের উন্নয়নের জন্য কি তারা কোনো বরাদ্দ পাবে না? আসলে উন্নয়নের জন্য বড় যে বিষয়টি, সেটি হলো আন্তরিকতা এবং স্বচ্ছতা। সুষম বন্টন ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আমরা অতীতে অনেক সরকারকে দেখেছি, এখানে জাতীয় পার্টির লোক ছিল যখন, আমাদের মরহুম এরশাদ সাহেব প্রেসিডেন্ট, তখন জাতীয় পার্টির রমরমা অবস্থা, তখনও আমাদের উন্নয়ন হয়নি। বিএনপির সময়ও উন্নয়ন হয়নি। আওয়ামী লীগের সময় দীর্ঘ 17 বছর তারা ক্ষমতায় ছিল, তারা উত্তরবঙ্গের জন্য বিশেষ কিছু করেনি। হ্যাঁ, কিছু উন্নয়ন তো হয়েছেই, সেটা সময়ের পরিবর্তনে হবেই। আসলে উন্নয়নের জন্য সদিচ্ছাটা বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই সদিচ্ছা যদি কারোর মধ্যে না থাকে, তাহলে এখান থেকে
সরকারি দলের এমপি হলেও সেই উন্নয়নটা হবে না। আমরা অতীতে দেখেছি বাজেটের নামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ নিয়ে সেগুলো নেতাকর্মীদের পকেটস্থ করা হয়েছে। জনগণের জন্য 100 টাকা আসলে তার মধ্যে 80 টাকাই নানাভাবে লুটপাট করে এই রাজনীতিবিদ নামের যে দস্যুরা আছে তারা খেয়ে ফেলছে। তো এবারের চিত্র ভিন্ন। এখানে উত্তরবঙ্গে প্রায় ম্যাক্সিমাম আসনেই জামাত জোট জয়ী হয়েছে। এখন এই ধোয়া তোলা হচ্ছে যে যেহেতু তারা বিরোধী দলে থাকবে সুতরাং উন্নয়ন হবে না। আমরা ওই সব বাজে বক্তব্যের সাথে একমত হই। আমরা মনে করি যে সংসদ সদস্য তিনি যে দলেরই হোক, বিরোধী দল বা সরকারি দল, তাদের বরাদ্দ থাকবে, তারা সেই বরাদ্দ নিয়ে এসে এলাকার মানুষের জন্য সেই বরাদ্দ যথাযথভাবে ব্যবহার করবেন এবং তৃণমূলে যেন সেই বরাদ্দটা পৌঁছে সেই ব্যাপারে তারা সজাগ দৃষ্টি রেখে। আমি বিশেষ করে নবনির্বাচিত সংসদ সদস্য জনাব অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম লেবু মৌলানা সাহেবের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি সাদুল্লাপুর পলাশবাড়ির এমপি, আপনি শুধু পলাশবাড়ির এমপি নন। আমরা সাদুল্লাপুর পলাশবাড়ির সব জনতা মিলেই আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি। সুতরাং উন্নয়নের ক্ষেত্রে সাদুল্লাপুর বঞ্চিত হবে, পলাশবাড়ি এগিয়ে থাকবে, এই নীতিতে আমরা বিশ্বাস করি না। এবং আমি বিশ্বাস করি জামাতে ইসলামও সেই নীতি ধারণ করে না, বিশ্বাস করে না। উন্নয়নের রাজনীতি, সেই উন্নয়ন যতক্ষণ সুষম না হবে ততক্ষণ সেটি উন্নয়নের সংজ্ঞার মধ্যে পড়ে না। সুষম উন্নয়নের জন্য আপনাকে অবশ্যই একজন মানুষকে নির্বাচিত করতে হবে যিনি সৎ এবং যোগ্য। সততা ছাড়া সুষম উন্নয়ন সম্ভব না, আন্তরিক সদিচ্ছা ছাড়া সুষম উন্নয়ন সম্ভব নয়। সেক্ষেত্রে জনাব অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম লেবু মৌলানা সাহেবকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তিনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তার সুদৃষ্টি কামনা করছি তার নির্বাচনী এলাকার প্রত্যেকটা প্রান্তের মানুষের জন্য। তিনি বিশেষ কোনো এলাকার এমপি বা সংসদ সদস্য নন, তিনি বিশেষ কোনো গোষ্ঠীর নন, বিশেষ কোনো ধর্মের নন। তিনি সকল মানুষের, সাদুল্লাপুর পলাশবাড়ির 5,05,000 ভোটার এবং প্রায় 8-9 লক্ষ মানুষের প্রতিনিধি। তিনি প্রত্যেকটা মানুষের ভালো মন্দ দেখবার দায়িত্ব তার। আর একটা কথা বলে রাখি, কাউকে আসলে আনকন্ডিশনাল সমর্থন দেবার মানুষ আমি না। যার কর্ম মানুষের কল্যাণে, ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, তাকে সমর্থন করব। আবার ওই ব্যক্তি যদি কোনো অপকর্মের সঙ্গে লিপ্ত হন, পূর্বের সেই নোংরা রাজনীতি করেন, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে আমি সোচ্চার হব। দর্শক, এটি তো গেল আমাদের এলাকার স্থানীয় বিষয়াদি নিয়ে কথা বললাম। আমি এলাকার সব শ্রেণী পেশার এবং সকল দলের মানুষের প্রতি আহ্বান জানাই যে প্রতিহিংসা নয়, বরং আসুন আমরা মিলেমিশে সাদুল্লাপুর পলাশবাড়ির উন্নয়নে একসঙ্গে কাজ করি। আচ্ছা, এবারে মূল বিষয় নিয়ে একটু কথা বলবো। সেটি হলো যে নির্বাচন তো হয়ে গেল, এখন কি? সবাই জিতলো, তাহলে হারলো কে? এমন প্রশ্ন করলে, এমন কথা বললে অনেকে বলতে পারে যে হেরেছে তো নিশ্চয়ই কেউ। হ্যাঁ, হেরেছে, কিন্তু আমার বিশ্লেষণটা একটু ভিন্ন। সেটা হলো যে আমাদের এই জাতীয় নির্বাচনের সঙ্গে আর একটি নির্বাচন ছিল, যেটি গণভোট। এই গণভোট ব্যাপকভাবে হা জয়যুক্ত হয়েছে গণভোটে। তো যখন গণভোটে হা জয়যুক্ত হয় তখন আসলে পুরো দেশ জিতে যায়, বাংলাদেশ জিতে যায়, বাংলাদেশের সকল মানুষ জিতে যায়, সকল দল জিতে যায়, সকল ধর্ম পেশা বর্ণের মানুষ জিতে যায়। কারণ এই সংস্কার প্রস্তাব বা গণভোটের মধ্যে যেসব প্রস্তাবাদি আছে সেগুলো আমাদের অতীতের যে নোংরা রাজনীতি, অপশাসন, দুর্নীতি, এগুলোর বিরুদ্ধেই একটা শক্ত বেষ্টনী তৈরি করবে, যেখানে সরকারের পক্ষে স্বেচ্ছাচারী হওয়ার সুযোগ থাকবে না। জনগণের জানমালের আমানত তাদের হাতে থাকে, তারা চাইলেই সেটির খেলাপ করতে পারবে না, তারা অপশাসন কায়েম করতে পারবে না, লুটতরাজ করতে পারবে না। আমি জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান চেয়ারপারসন, তাকে আন্তরিক অভিনন্দন জানাই। পাশাপাশি অভিনন্দন জানাই বাংলাদেশের সমগ্র জনগোষ্ঠীকে, যারা তাদের মতামতের ভিত্তিতে
একটি সরকার গঠনের জন্য নিজেদের ভোটদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। জনাব তারেক রহমানের উদ্দেশ্যে আমার আরও কিছু বার্তা আছে। তিনি অনেক দিন লন্ডনে থেকেছেন, তারপর তিনি দেশে এসেছেন, কিন্তু আমি বিশ্বাস করি মানুষের যে মনের কথা, যে আত্মচিৎকার, সেটা তিনি কান পেতে শুনেছেন। তিনি সেসব নিশ্চয়ই বিবেচনায় রাখবেন এবং একটি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। পূর্বের সকল হানাহানি, দুর্নীতি, অপশাসনের অবসান হবে। দর্শক, আপনারা যারা আমার সর্বশেষ ভিডিওটি দেখেছেন, সেখানে আমি 12ই ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে একটি প্রেডিকশন করেছিলাম, যেখানে আমি বলার চেষ্টা করেছিলাম, মতামত দিয়েছিলাম যে এই নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট এবং জামাত এবং এনসিপি নেতৃত্বাধীন জোটকে কত আসন পেতে পারে। সেখানে আমি বলেছিলাম বিএনপি এবং তার জোট সঙ্গীরা পাইতে পারে 200 বা তার নিচে কিছু আসন, যেটা দিয়ে তারা সরকার গঠন করতে পারবে। অন্যদিকে আমি বলেছিলাম যে জামাত এবং এনসিপি জোট পেতে পারে 70 থেকে 110টি আসন। এই মতামতটি আমার নির্বাচনের আগেই করা ছিল।